আমি আমার এলাকায় এমপির প্রেমে পড়েছি, যেমন তোমার প্রেমে নয়, একেবারে হাবুডুবু খাওয়া প্রেম। মুশকিল হলো, তিনি শুধু আমাদের এলাকায় এমপি নয়, আমার চাচাতো ভাইও বটে। তাই প্রেমটা আমার বদলে দিন দিন আরও বেড়েই চলেছে। দেখতে শুনতে উঠতে বসতে শুধু তাকে দেখতে পাই, বরং ভোর ঘায়ে হই তাকে দেখে। একটা মানুষ এতটা সুন্দর কেন হবে? আমার দিনে শুরু হয় তাক দেখে। তবে মানুষটার চোখ বোধহয় আমার উপর পড়ে না। আমি অনুমনু চৌধুরী, তার কথা বললাম আমার বড় বাবার ছেলে দিগন্ত চৌধুরী। এই এলাকার এমপি, সে আমাদের বাড়িতে রাজনীতিটাকে যদিও খুব একটা ভালো চোখে দেখা হয় না, তবুও দিগন্ত ভাই তাদের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে রাজনীতিতে নেমেছে। এই নিয়ে প্রথম প্রথম সবাই ঝামেলা করলেও এখন তাকে কিছু বলা ছেড়ে দিয়েছে। জানেন বলেও লাভ হবে না, কারণ সে বরাবরই এগুলো স্বভাবে নিজ মন মার্জিত মালিক। কারো কথায় ধার ধারে না। দিগন্ত চৌধুরী চৌধুরী বাড়ির বড় ছেলে, দেখতে শুনতে ফার্স্ট ক্লাস। তবে লোকটা ভীষণ গম্ভীর, এতটা গম্ভীর যে ছোটবেলায় সত্যি আমি ভাবতাম উনি হাসতে জানেন। পরে অবশ্য জানলাম হাসতে জানেন, তবে সেই হাসি সবার জন্য নয়। আমার ভাগ্যে তো এখনো জোটেনি। আমার মনে হয় ওনার নির্ঘাত গোমরমুখ লগ্নে জন্ম, নইলে একটা মানুষ এতটা গম্ভীর কিভাবে হয়। আর আমি আমি ঠিক তার উল্টো, বাঁচার ছটফটের দুরন্ত প্রকৃতির। এক কথা, আমাদের দুজনকে পাশাপাশি দাঁড় করালে মনে হবে একজনের উত্তর মেরু আর একজনের দক্ষিণ মেরু। অথচ কপালটা দেখুন, প্রেমে পড়লাম কি সেই উত্তর মেরুই। প্রেমে পড়ে নাকি মানুষের দিক বিদিক খেয়াল থাকে না। আমারও হলো তাই। মানুষটা প্রেমে পড়ার পর থেকে কোনো কিছু প্রতি আর ইন্টারেস্ট খুঁজে পায় না। শুধুই কি তাই, এই খেয়াল শূন্য হয়ে এমন সব কাণ্ড কারখানা ঘুরিয়ে ফেলেছি যা ভাবতে লজ্জা মাথা কাটা যাচ্ছে আমার। এই যেমন 2 দিন আগে রাতে বেলা আমি রুম ছেড়ে বেরোলাম ডাইনিং রুমে যাওয়ার জন্য। সিঁড়ি পেরে ডাইনিংয়ে আসতে চোখে পড়লো তাকে। দিগন্ত ভাই সোফায় বসে আছে, হাতে কিছু ফাইল, সেগুলো নাড়াচাড়া করছে। আমার হৃৎপিণ্ডটা আবার জোরে জোরে লাফাতে শুরু করলো। এই প্রথম বানায় তাকে দেখলে আমার হৃৎপিণ্ড, মন, মস্তিষ্ক, এমনকি কিডনি পর্যন্ত তিরিং বিরিং করে লাফাতে থাকে। ওনাকে দেখতে এতটাই মশগুল হয়ে গিয়েছিল, কখন যে ওনারটা পায়ে নিচে চলে এসেছে খেয়ালই করিনি। তারপর আর কি, তার সামনে ধপাস করে পড়লাম। মুখ থুবড়ে নাকি এমন ব্যথা পেলাম, কিন্তু ব্যথা থেকেও লজ্জায় ঘিরে ধরলো আমায়। মানুষটার সামনে কেন পড়তে হলো? লজ্জায় মিনিট দুয়েক মাথা তুলতে পারিনি। পড়ে যাওয়ার শব্দ শুনে বড় মা দৌড়ে এলো, তুলে বসালো আমায়। চিহ্নিত কণ্ঠে বলল, তনু ঠিক আছিস তুই? পড়লি কি রে? মা রেগে মেগে বললেন, পড়বে না? সবসময় তো বাদরের মতো লাফাতে থাকে ও, পড়বে না তো কে পড়বে? লজ্জায় ভয়ে কেঁদে ফেললাম আমি। তবে এতটুকু হলেও ঠিক ছিল, কিন্তু ওই যে বলে না, বিপদ আসলে একা আসে না। আমারও তাই হলো। কাঁদতে কাঁদতে নাকের পানি বেয়ে গেল যাচ্ছে তার কাণ্ড। এই লজ্জাজনক ঘটনার পর কান্নাকাটি ঘুরিয়ে আরও বেড়ে গেল আমার। আর চোখে তার দিকে তাকালাম। সে কয়েক মুহূর্ত আমার দিকে তাকালো, চোখে মুখে না ছিল হাসি, না ছিল বিরক্ত। তারপর যে কিছুই ঘটেনি এমনভাবে আবার ফাইলের দিকে চোখ নামিয়ে নিল। ইস, একই কেলেঙ্কারি কাণ্ড! আর আমি ব্যথা ট্যাং ভুলে উঠে দৌড়ে লাগালাম। এই মুখ নিয়ে ওনার সামনে থাকি কি করে? দরজায় করাঘাত পড়তে চিন্তার ছেদ পড়লো। টেবিল ছেড়ে উঠে দাঁড়ালাম। সামনে মা দাঁড়িয়ে আছে। এখনো ঘরে বসে কি করছিস? ওদিকে পাত্রপক্ষ এসে বসে আছে, রেডি হয়ে আয়। দিগন্ত ভাই আসবে না? তাকে কি আর যখন তখন পাওয়া যায়? আছে কোন কাজে? ফোন দিয়ে জানলাম, বললো আসবে। মা বেরিয়ে গেল। পাত্রপক্ষ এসেছে আজ আমাকে দেখতে নয়, দিগন্ত ভাইকে বোন সহানা আপুকে দেখতে। অথচ আজকেও মানুষটা বাড়িতে নেই। বাড়িতে তাকে পাওয়াই দুর্লভ। পার্টি অফিস, মিছিল, মিটিং নিয়ে ব্যস্ত সবসময়। উঠে গিয়ে আলমারি খুললাম, কি পরবো? এটাও মানাতো জামা জুটো পেলাম না। এ এক ঝামেলা। আলমারি ভর্তি জামা কাপড় থাকা সত্ত্বেও পরার সময় একটাও পছন্দ মতো জামা খুঁজে পাই না। কিছুক্ষণ ঘেটে ঘুটে একটা ধূসর রঙের সালোয়ার বের করলাম। একটা অবশ্য কারণও আছে। ধূসর রং দিগন্ত ভাইয়ের পছন্দ। আচ্ছা, ওনার পছন্দের রং করে সামনে গেলে কি একবার হলেও তাকাবে আমার দিকে, নাকি যথারীতি চোখের সামনে দিয়ে হেঁটে চলে যাবে, যেমন আমার কোনো অস্তিত্ব নেই? এসব ভাবতে ভাবতে নিজের উপরে বিরক্ত হলাম। মানুষটা আমাকে দেখবে কি দেখবে না সেটা নিয়ে মাথা ঘামাচ্ছি কেন? উনি আদৌ আসবে কিনা তার তো ঠিক নেই। বড্ড বেশি বেশি ভাবি আমি। নিজেকেই বকতে বকতে ওয়াশরুমে ঢুকে গেলাম। 10 মিনিট বরং বেশ ভালোই লাগছে। চোখে হালকা কাজল আর মুখে একটু ব্লাশ প্যাক। আমার সাফ কমপ্লিট। নিজেকে দেখে নিজে লজ্জা পেলাম। মনে মনে আবারও ওটা বেহে আসা মাথা চড়া দিয়ে উঠলিস, যদি মানুষটা একবার ভালো করে দেখতো আমায়,
ছোটোখাটো একটা দীর্ঘশ্বাস ফেলে রুম থেকে বেরোলাম। গন্তব্য এখন সোহানা আপুর রুম। দরজায় দাঁড়িয়ে পর্দা সরিয়ে উঁকি দিলাম ভেতরে। সোহানা আপু গলা ভেসে এলো, ওখানে কি হয়েছে? ভেতরে আয়। আমি ঢুকলাম। সোহানা আপু আর শাড়ি পরেছে, কি যে মিষ্টি লাগছে। সোহানা আপু আর দিগন্ত ভাইয়ের চেহারা বেশ মিল আছে। অমিল শুধু এটাই, সোহানা আপু তার মতো গম্ভীর নয়। সোহানা আপু টেনে নিয়ে আমায় নিজের পাশে বসালো। আমি হেসে বললাম, তোমায় ভীষণ সুন্দর লাগছে আপু। তাই আপু হাত বুলিয়ে আদর করে দিল আমায়। বাইরে থেকে তুতুল এসে তাড়া দিয়ে গেল। পাত্রপক্ষ এসে গেছে, আপুকে নিয়ে যেতে বলেছে। আমি আপু নিয়ে বেরিয়ে এলাম। সোনালি শাড়ি মাথায়, অর্ধেক ঘুমটা টানা। কি যে মিষ্টি লাগছে আপুকে। পাত্রপক্ষ আসবে বিধায় বাড়ির কর্তারা সব আজ বাড়িতে। গিন্নিরা ব্যস্ত অতিথি আপ্যায়নে। আমি আপুকে নিয়ে গিয়ে বসলাম সোফায়। চোখ গেল সামনে লজ্জা না হয়ে থাকা পাত্রের দিকে। খাটো মোটা দেখতে ছেলেটা মাথা নিচু করে বসে আছে। সোহানা আপুর পাশে দাঁড়া দুজনের একদমই মানাবে না। প্রথম দেখাতে আমার এমনটা মনে হলো। পাত্রপক্ষর একজন মহিলা, দেখতে বেশ মোটা তাজা। বলে উঠলাম, বাহ বাহ, মেয়ে দেখতে তো বেশ সুন্দর। তা মা, বাড়ির কাজ বাজ পারো তো নাকি? আপু লাজুক ভঙ্গিতে মাথা নাড়ালো। তিনি আবার বলে উঠলেন, কতদূর পড়াশোনা করেছো? খালি পড়াশোনা করে গেছো নাকি কাজও শিখেছো? রান্না পারো? তা কি কি রান্না পারো? বাড়ির সব কাজ করতে পারো তো? বিয়ের পর কিন্তু সব তোমাকেই করতে হবে। দেখি দেখি একটু দাঁড়াও তো। হ্যাঁ হ্যাঁ, দুই এক পা হাঁটো। চুল দেখিও খুব একটা লম্বা না। চুল বড় রাখবা বুঝছো? চুল মেয়েদের অর্ধেক সৌন্দর্য। একের পর এক প্রশ্ন করে গেলে তিনি। আপুও সমান তালে জবাব দিয়ে যাচ্ছেন। এইবার আমার বেশ বিরক্ত লাগছে। টিপ্পনি কেটে বলে উঠলো, আপনাদের বোধহয় কাজের লোক রাখা টাকা নেই তাই না? ছেলের স্যালারি বেশি না মনে হয়? ভদ্রমহিলা সহ বাকিরা অবাক হয়ে চাইলে আমার দিকে। উনি গম্ভীর কণ্ঠে বলে উঠলেন, মানে কি বলতে চাইছো তুমি? আমার ছেলে সরকারি চাকরি করে, তাও একটা কাজের লোক রাখতে পারবেন না? পারছে না? মেয়ে দেখতে এসেছি, এর সাথে কাজের লোকের কি সম্পর্ক? আবল তাবল বকছো কেন মেয়ে? ও আপনারা মেয়ে দেখতে এসেছেন, আমি তো ভাবলাম কাজের লোক খুঁজতে এসেছেন। ভাগ্যিস বলবেন। তনু, কি হচ্ছে এটা? বড়দের সাথে এটা কেমন ব্যবহার মা? ধমকে উঠলেন। আমি তার কথায় কান দিলাম না। বললাম, ওনাদের কথা শুনে তোমার মনে হচ্ছে না মা যে ওনারা মেয়ে দেখতে এসেছে? কাজের লোক নিতে গেলেও মানুষ তো এত প্রশ্ন করে না। বড় বাবা পাশে ছিলেন, তিনি কিছু বললেন না, আমায় থামানোর চেষ্টা করেও করলেন না। বাবা শুধু মিটিমিটি হাসতে। তাদেরও বোধহয় ওদের আচরণ ভালো লাগেনি। ভদ্রমহিলা রেগে মেগে উঠে দাঁড়ালেন। এইটুকু পুচকে মেয়ে তুমি আমার কথা শোনাচ্ছ, অপমান করছো। কথার মাঝে বাইরে থেকে একটা গাড়ির শব্দ ভেসে এলো। বাড়ির আঙিনায় এসে থামলো কালো রঙের এসআইভিটার। ড্রয়িং রুমে বসে থাকা কয়েকজন অতিথি কৌতূহল চোখে বাইরে তাকালো। তুতুর পর্দা সরিয়ে উকি দিয়ে খুশিতে বলে উঠল, দিগন্ত ভাইয়া এসেছে। গল্পটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। গল্প দিগন্ত জুড়ে অনু।